ব্রুসলির নাম জানে না বা শোনেননি এমন মানুষ খুব বেশি একটা পাওয়া যাবে না। অসামান্য প্রতিভাধর এক ব্যক্তি ছিলেন তিনি। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে তার কোটি কোটি ভক্ত। তাদের কাছে তিনি কুংফুর এক এবং অদ্বিতীয় সম্রাট। মার্শাল আর্টকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে গিয়েছিলেন তার চলচ্চিত্র এবং দেশ বিদেশে তার মার্শাল আর্টের নানান প্রদর্শনীর সুবাদে। তিনি ছিলেন অনেকের আদর্শ। টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিংশ শতাব্দীর 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্য এক নাম ছিল ব্রুসলি। ব্রুসলির ফ্লাইং কিক, হাতের মুভমেন্ট ছিল চোখের পলক ফেলার চেয়েও দ্রুত, যা শুধু তার ভক্তদেরই নয়, আপামর জনসাধারণকে মুগ্ধ করত। অসাধারণ ছিল তার ফিটনেস, সতেজতা এবং তারুণ্যের প্রতীক ছিলেন ব্রুসলি। কাজ ছাড়া তিনি কিছুই বুঝতেন না। মার্শাল আর্ট আর অভিনয় ছাড়াও নানা বিষয়ের প্রতি আগ্রহ ছিল তার। অবসরে আঁকতেন ছবি, কবিতা লেখার প্রতিও ঝোঁক ছিল। তার একটি কবিতা সংকলনও বের হয়েছিল। সারা জীবন এক মনে নিজের কাজটি করে গেছেন। তাকে পর্দায় দেখা ছিল ভক্তদের কাছে চরম আনন্দময় এক মুহূর্ত। তবে পর্দার বাইরে ছিলেন সম্পূর্ণ ভিন্ন রকম একজন ব্যক্তিত্ব। আত্মকেন্দ্রিক, উদ্ধত এবং প্রচণ্ড বদমেজাজি একজন মানুষ ছিলেন ব্রুসলি। বিশ্বের স্বনামধন্য তারকাদের সারিতে নিজের নামটি অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিলেন ব্রুসলি। শুধু কি তাই, তিনি এশিয়ার প্রথম অ্যাকশন হিরো যিনি পারিশ্রমিক পেতেন $1 মিলিয়নেরও বেশি। ব্রুসলি তার সমস্ত ছবিতেই একক নায়ক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন। দর্শক তার ছবির দুর্ধর্ষ পাঞ্চ, অ্যাকশন এবং ফ্লাইং কিকের দৃশ্যগুলো উপভোগ করার জন্য অধীর আগ্রহে প্রেক্ষাগৃহে অপেক্ষা করত। অনেকেই ব্রুসলিকে চীনা মনে করলেও তিনি কিংবা তার পরিবার কখনোই চীনের অধিবাসী ছিলেন না। ব্রুসলি জন্মেছিলেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 1940 সালের 27 নভেম্বর। পিতা লি হুই চোয়েন ছিলেন একজন জনপ্রিয় পেশাদার নাট্যশিল্পী। হংকংয়ের অধিবাসী লুই চোয়েন বসবাসের উদ্দেশ্যে সপরিবারে আমেরিকায় পদার্পণ করেন। ব্রুসলির মাতা গ্রেস নবজাতকের নাম রাখতে চেয়েছিলেন ইওমেন ক্যাম, কিন্তু হাসপাতালের নার্সের কাছে নামটির উচ্চারণ লেগেছিল বেশ খটমটে। তাই তিনি নবজাতকের বার্থ সার্টিফিকেটে নাম লেখেন ব্রুসলি। নামটি ব্রুসের বাবা মায়ের পছন্দ হওয়ায় তারা আর নাম বদলানোর কথা ভাবেননি। ব্রুসলির বয়স যখন মাত্র 1 বছর, তখন পরিবারের সকলে আবার চলে আসেন হংকংয়ে। ছোটবেলা থেকেই ব্রুসলি মারামারিতে ওস্তাদ। সমবয়সী বন্ধুদের নিয়ে মারামারি করার জন্য গড়ে তোলেন একটি দল, কিন্তু হালকা পাতলা ব্রুসলি মারামারিতে সবসময় পেরে উঠতেন না। তাই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তিনি শেখা শুরু করলেন মার্শাল আর্ট। কুংফুর পাশাপাশি ছোটবেলা থেকেই তার অভিনয়ের নেশা জন্মায়। বাবার সাথে স্টুডিওতে যেতেন। স্টুডিওতে শিল্পীদের অভিনয় দেখে তার অভিনয়ের প্রতি আগ্রহ জন্মালো। মাত্র 6 বছর বয়সেই ব্রুসলি দ্য বিগিনিং অফ আ বয় এই ছবিতে অভিনয়ের সুযোগ পান। ব্রুসলির একজন আত্মজীবনীকার এ প্রসঙ্গে বলেছেন, 7 বছর বয়সেই ব্রুসলি পর্দায় উপস্থিত ছিলেন বেশ সাবলীল এবং শক্তিশালীভাবে। সঙ্গে ছিল তার বুদ্ধিদীপ্ত উপস্থাপনা। হংকংয়ের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলে পড়াশোনার সময় ব্রুসলি কুংফুর পাশাপাশি উইং চাংও শিখতে শুরু করেন। এটি চাইনিজদের আত্মরক্ষার অতি উন্নত এক কৌশল। এর জন্য দরকার খুব কঠিন অনুশীলন। ধীরে ধীরে ব্রুসলি এই শিল্পেও পারদর্শী হয়ে উঠেছিলেন। ব্রাদার এডওয়ার্ড নামের এক স্কুল শিক্ষক ব্রুসলির আচার আচরণে দুর্বিনীত ভাব দেখে তাকে শাস্তি দেওয়ার জন্য একদিন স্কুলের বক্সিং রুমে নিয়ে যান এবং তার সঙ্গে বক্সিং লড়তে বলেন। ব্রুসলি জীবনে কোনোদিনও বক্সিং শেখেননি, কিন্তু উইং চানের কৌশল জানা থাকায় তা অবলম্বন করে খুব সহজেই অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বী শিক্ষককে ধরাশায়ী করেন তিনি। ব্রুসলির কৌশল দেখে খুবই খুশি হন এবং তাকে বক্সিং টিমে যুক্ত করে নেন। আর সেই বছরই জীবনের প্রথম টুর্নামেন্টে ব্রুসলি ধরাশায়ী করেন স্কুলের একটানা 3 বছরের বক্সিং চ্যাম্পিয়ন। ব্রুসলি পড়াশোনার সাথে সাথে বক্সিং এবং সিনেমার অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। অনেক সমালোচকই বলতেন ব্রুসলির মারামারিতে নাচের স্বাদ পাওয়া যায়, হবেই না বা কেন। নাচ ছিল ব্রুসলির কাছে অত্যন্ত প্রিয় একটি বিষয়। জনপ্রিয় প্রায় সব রকম নাচেই তার দক্ষতার প্রতিফলন দেখা যেত। ল্যাতিন আমেরিকান নাচ চাচাতে তিনি ছিলেন পারদর্শী। শুধু তাই নয়, এই নাচে তিনি হংকংয়ে চ্যাম্পিয়নও হয়েছিলেন। বহু পুরস্কার পেয়েছেন এই চাচা নাচের প্রতিযোগিতায়।
মাত্র 18 বছর বয়সেই 20টিরও বেশি হংকংয়ের চলচ্চিত্রে অভিনয় করে ফেলেছিলেন ব্রুসলি। দর্শকদের কাছে তিনি লি সিউ লুং বা খুদের ড্রাগন হিসাবে পরিচিতি পান। ধীরে ধীরে যখন তার জনপ্রিয়তা বেড়ে চলেছে, সেই সময় এশিয়ার প্রভাবশালী প্রযোজক রান লিকে তার ছবিতে তাকে কাজ করার প্রস্তাব দেন। এই প্রস্তাবে ব্রুসলি এতই রোমাঞ্চিত হন যে মাকে বলেই ফেলেন তিনি আর পড়াশোনা করবেন না, চলচ্চিত্রকেই পেশা হিসেবে বেছে নিতে চান। কিন্তু ব্রুসলির মায়ের তাতে মোটেই সায় ছিল না। তার মা চাইতেন আগে পড়াশোনা শেষ হোক, তারপর যা করবার করবে ছেলে ব্রুসলি। একবার মারামারির জন্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ব্রুসলি। এসব নিয়ে তার মা বেশ উদ্বিগ্ন থাকতেন, তাই তিনি পড়াশোনার জন্য ছেলেকে আমেরিকায় পাঠিয়ে দেন। ছাত্র জীবনের বাকি সময়টুকু ব্রুসলি আমেরিকাতেই কাটান। সেখানে পড়াশোনা শেষ করে তিনি ইউনিভার্সিটিতে ভর্তি হন, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন। সেখানে কুম্ফু শিখিয়ে পড়ার খরচ জোগাড় করতেন তিনি। সেই সময়ে লিন্ডা এমেরি নামের এক সুইডিশ ছাত্রী কুম্ফু শিখতে ব্রুসলির কাছে আসে, আর সেখান থেকেই তাদের প্রেম, অতঃপর বিয়ে। মায়ের আপত্তি সত্ত্বেও 1964 সালে লিন্ডা এমেরিকে বিয়ে করেন ব্রুসলি। চলে আসেন ক্যালিফোর্নিয়াতে। 1965 সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান ব্র্যান্ডন। মার্শাল আর্টে দক্ষতা বাড়ানোর সাথে সাথে কুম্ফুতে নিজস্ব কিছু স্টাইল আনেন ব্রুসলি। সেই কৌশলের তিনি নাম দেন জিত কুনেদো, অর্থাৎ ঘুষির সাহায্যে শত্রুকে পরাজিত করা। ব্রুসলির এই নতুন কৌশল ব্যাপক জনপ্রিয়তা পায়। হলিউডের তারকা অভিনেতা স্টিভ ম্যাককুইন এবং জেমস কোবার্ন ছিলেন তার ছাত্র। প্রায় 1 ঘন্টা মারামারি শেখানোর পারিশ্রমিক হিসাবে তিনি নিতেন $250। রিচার্ড গোল্ডস্টাইন তার বই দ্য ভিলেজ বয়েজে এই ঘটনার কথা উল্লেখ করেছেন। ঘটনাটি ঘটেছিল হংকংয়ের একটি লেট নাইট শোতে। সেই শোতে মার্শাল আর্টের কয়েকজন শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়। তাদের মধ্যে ব্রুসলিও ছিলেন। মার্শাল আর্টের এক অভিজ্ঞ শিক্ষক অন্যদের চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন সেখানে তার চেয়ে কেউ শক্তিশালী থাকলে তাকে যেন স্টেজ থেকে ছুঁড়ে ফেলে দেখায়। কেউই পারেনি। এরপর ব্রুসলি উঠে দাঁড়ান এবং দুম করে শিক্ষকের মুখে ঘুষি মেরে দেন। এক ঘুষিতেই ডিগবাজি খেয়ে পড়ে যান সেই অভিজ্ঞ শিক্ষক। এমনই ঘুষির জোর ছিল ব্রুসলির। ইনস্ট্রাক্টর হিসাবে ব্রুসলির নামডাক ছড়িয়ে পড়লেও চলচ্চিত্র জগতে তেমন সাফল্য তিনি পাচ্ছিলেন না, কারণ ওই সময়ে আমেরিকান চলচ্চিত্রে এশিয়ানদের কাজ করা খুব একটা সুযোগ থাকতো না। ছোটোখাটো চরিত্রে অভিনয়ের সুযোগ পেতেন এশিয়ান অভিনেতারা। 1966 সালে ব্রুসলি টিভি সিরিজ দ্য গ্রিন হর্নেটে অভিনয়ের সুযোগ পান। অ্যাকশনধর্মী এই সিরিজটিতে অভিনয় করে ব্রুসলি প্রচুর পরিচিতি লাভ করেন। গ্রিন হর্নেটের প্রধান চরিত্র কোটোয়ে ব্রুসলি দুর্দান্ত অ্যাকশনে ভরপুর অভিনয় দেখার সুযোগ পেয়েছিল দর্শকরা, যার জন্য তারা টিভির সামনে থেকে সরত না। ব্রুসলির ইচ্ছা ছিল কুম্ফুর নামে একটি টিভি সিরিয়ালের নায়ক হওয়া। সেই সিরিয়ালের গল্পটি গড়ে উঠেছিল এমন একজন মার্শাল আর্ট হিরোকে ঘিরেই, যিনি পশ্চিমের দেশে এসে গুন্ডাদের শায়েস্তা করেন বুদ্ধি আর কুম্ফুর মার দিয়ে। হংকংয়ের দর্শকরা তার বিভিন্ন কুম্ফুর ছবি দেখে অভ্যস্ত ছিল, তাই ভিন্ন কিছু দেখাতে না পারলে তাদের খুশি করা সম্ভব ছিল না ব্রুসলির পক্ষে, তা তিনি জানতেন। দেখা গেল পর্দায় ব্রুসলির দুর্দান্ত ফ্লাইং কিক আর ঘুষি দেখেই দারুণ উচ্ছ্বাসিত হয়ে পড়ছেন দর্শকেরা। তারা ব্রুসলির মারামারি দেখে দেখে এতটাই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন যে লাফিয়ে লাফিয়ে সিটের ওপর উঠে পড়তেন সিনেমা চলাকালীন। দ্য বিগ বসের মুক্তির পর ব্রুসলির দ্য চাইনিজ কানেকশন মুক্তি পায় 1972 সালে। রিটার্ন অব দ্য ড্রাগন 1973 সালে। এসব ছবি বক্স অফিসে এতটাই হিট হয় যে ব্রুসলির জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে। তিনি প্রথম সারির এশিয়ান ফিল্ম স্টার হয়ে ওঠেন। সেই সাথে ইউরোপ এবং আমেরিকাতেও তার ভক্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। ব্রুসলি সেই সময়ে শুধু অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন না, তিনি চিত্রনাট্য লেখা শিখেছিলেন ছবি পরিচালনা করা। রিটার্ন অব দ্য ড্রাগন চলচ্চিত্রটি অনেকেরই দেখা। এই ছবিতে আমেরিকান ক্যারাটে চ্যাম্পিয়ন চাক নরিস অভিনয় করেছিলেন। ছবিটিতে রোমান কলোসিয়ামে ব্রুস এবং নরিসের একটি ফাইটিং দৃশ্যকে ক্লাসিক সিন হিসেবে অভিহিত করা হয়। একবার চাক নরিসকে জিজ্ঞাসা করা হয়েছিল ব্রুসলির কৌশল কারো পক্ষে নকল করা সম্ভব কিনা। এর উত্তরে চাক নরিস বলেছিলেন ব্রুসলির স্টাইলটা একান্তই তার নিজস্ব। ব্রুসলির চতুর্থ ছবি রিটার্ন অব দ্য ড্রাগন মুক্তি পায় এন্টার দ্য ড্রাগনের পরে। তবে এন্টার দ্য ড্রাগন ছবিটির মুক্তি দেখে যেতে পারেননি ব্রুসলি। তখন তার বয়স মাত্র 32 বছর। প্রচুর পরিশ্রম করে হংকংয়ে গেম অফ ডেথ ছবিটি করছিলেন তিনি। সে সময়ই করুণ ঘটনাটি ঘটে। 1973 সালের 20 জুলাই হংকংয়ের একটি অ্যাপার্টমেন্টে তার অস্বাভাবিক মৃত্যু হয়। তার মৃত্যু এখনও রহস্যে মোড়া, কিন্তু সে এক অন্য গল্প। মনে করা হয় ঘুমের ওষুধ খেয়ে মারা গিয়েছিলেন ব্রুসলি।
সনাতন মার্শাল আর্টকে বহির্বিশ্বে জনপ্রিয় করে তোলা, পশ্চিমের সংস্কৃতির সাথে এশীয় সংস্কৃতি, বিশেষ করে চীনা সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছিলেন ব্রুসলি। তার কারণে চলচ্চিত্র জগতে তৈরি হয়েছিল এক নতুন ধারা। এই ক্ষণজন্মা শিল্পী এবং মার্শাল আর্টের কিংবদন্তির মৃত্যুর এত বছর পরেও তার ভক্তের সংখ্যা কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। তার কাছে, ভক্তদের কাছে তিনি এখনও চিরনতুন জীবন্ত এক কিংবদন্তি। মার্শাল আর্টের কিংবদন্তি ব্রুসলির বর্ণময় জীবন কাহিনী শুনলেন আপনারা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।